ঠিক রাত ৮টা নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। আর খবর দিনভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়ায় ৭৭ জনের যে মৃত্যু, আর সেই ৭৭ জনের মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এর আগে আমরা দেখেছি একাধিকবার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই চিঠির তাৎপর্য ঠিক কোথায়? দেখো, একাধিকবার চিঠি দিয়েছেন, কিন্তু সেই চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশন কি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে? তৃণমূল কংগ্রেসের উত্তর যে তারা করছে না। বারবার তারা যে ধরনের আচরণ করছে সেই আচরণটাই যথাযথভাবে নয়, এবং যে কারণেই আজকে তুমি যদি দেখো ৩ পাতার চিঠি, টাইপ করা চিঠির একেবারে শেষ অংশে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে লিখে দিয়েছেন, আমার মনে হয় এই চিঠির উত্তর পাবো না, তবে আমার কর্তব্য বিষয়গুলো আপনার কাছে তুলে ধরা। এখানেই হচ্ছে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে কিভাবে আক্রমণে যাচ্ছে সেই প্রসঙ্গের কথা বা নির্বাচন কমিশনের ভূমিকা যে যথাযথ নয় সেটিকে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আজকের যে চিঠি, সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে এতদিন হয়ে যাওয়ার পরেও যে হয়রানির শিকার যারা হচ্ছেন সেই বিষয়টিকে নির্বাচন কমিশন যথাযথভাবে গুরুত্ব দিয়ে দিচ্ছে না, এবং সে কারণেই আজকে তিনি চিঠিতে নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব এবং আন্তর্জাতিক ক্রিকেটার মোহাম্মদ সামির মতো যারা রয়েছেন তাদের নাম উল্লেখ করেছেন, যারা শুনানিতে ডাক পেয়েছেন, এবং সেই বিষয় তুলে ধরে কমিশনের আধিকারিকদের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এমনকি নাম বা ঠিকানা বদলের জন্য বিবাহিত মহিলাদের শুনানিতে তলব করে হয়রানি করা হচ্ছে বলে তার অভিযোগ। এবং তুমি জানো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে লাগাতার তৃণমূল অভিযোগ করেছে। অভিষেকের নেতৃত্বে সংসদীয় দল খোদ জ্ঞানেশ কুমারের সঙ্গে গিয়ে দেখা করে এসছে এবং সেখানেও তারা প্রশ্ন তুলেছে। আসলে তাদের চিঠির মধ্যে দিয়ে তিনি বুঝিয়েছেন যে এসআইআর এর নামে নির্বাচন কমিশন যে আচরণ করছে তা সাধারণ মানুষকে হেনস্থা করার স্বামী, তাতে তিনি স্তম্ভিত এবং বিরক্ত। ফলে তৃণমূল কংগ্রেস যেটা বরাবর বলে আসছিল যে এসআইআর ইস্যুতে তারা মানুষের পাশে রয়েছেন, সেই প্রসঙ্গের কথা এই চিঠির মধ্যে দিয়ে আরো একবার বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ। আর গতকালই দিল্লিতে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে ভেবো না, তুমি ভোট কাটবে, ভোট কেটেই ফাইনাল লিস্ট ডিক্লেয়ার করে তুমি এখানে ডিক্লেয়ার করে দেবে ইলেকশন, আর আমরা বসে বসে আমের চিপসি অথবা ললিপপ খাবো। তোমার হাতে ললিপপ কি করে ধরা দেয় আমরা জানি। আসবে না বাংলায়, আর্মি নিয়ে মিটিং করবে, সিআরপিএফ নিয়ে, বিএসএফ নিয়ে, বাংলাতেও তোমাদের খেঁচু হবে। আবার ইচ্ছা করে তুমি যার ইচ্ছে ভোট কাটবে, করলে আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলো করতে হবে, লড়াই করতে হবে, আর যারা যাবে ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায় 3 পাতার। সেই চিঠির শেষে হাতে লিখেও বার্তা মুখ্যমন্ত্রীর, আমি জানি আপনি এই চিঠির উত্তর দেবেন না, তাও আপনাকে জানানো আমার কর্তব্য। চিঠির শেষে জ্ঞানেশ কুমারকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এর নামে অত্যাচার, 2 মাসে প্রায় 70 জনের মৃত্যু। বাঙালিকে শুধু ভাতে নয় প্রাণে মেরেছে বিজেপি, তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নাম করে বাঙালির উপর অত্যাচার। 1 সপ্তাহ আগে রানীমাদে একজন বিএলও সুইসাইড করলো। আজ আমি আসার সময় শুনছি বীরভূমে আবার একজন এসআইআর এর নোটিশ পেয়ে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে কাঞ্চন মণ্ডল বলে একজন ভদ্রলোক, তিনি মারা গেছেন। 2 মাসের মধ্যে প্রায় 70টা তরতাজা প্রাণ আমরা হারিয়েছি। বাঙালিকে শুধু ভাতে মারতে চাইনি, বাঙালিকে প্রাণে মেরেছে এই ভারতীয় জনতা পার্টি, বহিরাগত বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপি। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর এই মাটিতে থাকার পরেও লাইনে দাঁড়িয়ে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সুভাষ সরকারের নিজের জন্মের সার্টিফিকেট আছে, সৌমিত্র খাঁর নিজের জন্মের সার্টিফিকেট আছে। বিজেপির নেতারা যদি সার্টিফিকেট দেখতে চায় বলবে আগে তোমার বাবার সার্টিফিকেট নিয়ে এসো, তারপর তোমার সার্টিফিকেট, আমাদের সার্টিফিকেট চাইবে। আরো 4 স্পেশাল রোল অবজারভার নিয়োগ, এসআইআর শুনানি পর্বে নতুন আধিকারিক নিয়োগ, নির্দেশিকা জারি জাতীয় নির্বাচন কমিশনের। প্রীতি সাহা রয়েছে আমার সঙ্গে, প্রীতির সঙ্গে কথা বলবো। যে প্রীতি, যে বিষয়টা জানতে চাইবো, এই যে স্পেশাল রোল অবজারভার, তাদের কাজ কি?
দেখো, ইতিমধ্যে আরো 4 জনকে তুমি যেমনটা বললে স্পেশাল রুল অবজারভার তাদের নিয়োগ করা হয়েছে। এর আগে একজন স্পেশাল অবজারভার তিনি ছিলেন এবং কার্যত এসআইআর প্রক্রিয়া যাদের থেকে শুরু হয়েছে তারপর থেকে তিনি এই পুরো দায়িত্বটা সামলাচ্ছিলেন এবং তার আন্ডারে বা তার তলার যে সমস্ত আধিকারিকরা ছিলেন তাদেরকে রোল অবজারভার বলা হয়। এবং মূলত এই যে 4 জন স্পেশাল রোল অবজারভারকে রিক্রুট করা হলো বা নিয়োগ করা হলো, এদের কাজ থাকবে এরা নির্বাচন কমিশনের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে বসে তারা কিন্তু এই যে এনুমারেশন ফর্ম, এই এনুমারেশন ফর্মের যে ভুল ত্রুটি সমস্তটাই কিন্তু তারা চেক করবেন এবং এই যে পুরো বিষয়টা চেক করবেন তাদেরকে মাইক্রো অবজারভার যাদের নিয়োগ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মী আমরা জানি যে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, সেই মাইক্রো অবজারভাররা এই 4 যে রোল অবজারভার রয়েছে তাদেরকে সাহায্য করবে। তাই বলাই চলে যে এই এসআইআর এর যে হিয়ারিং প্রক্রিয়া যখন চলছে সেই সময় এই 4 জন রোল অবজারভারকে রিক্রুট করা বা নিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপাতত জন্য। বেশ, জীবিত কিন্তু কমিশনের খাতায় মৃত। জীবিতকে মৃত দেখানো, বিএলওকে শোকজ। অভিষেকের সভায় মৃত তালিকায় থাকা 3 ভোটার 2রা জানুয়ারি বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার ঘটনা এবার শোকজ করল কমিশন। আরো বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, সম্প্রতি বারুইপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 3 জন ভোটারকে নিয়ে আসেন মঞ্চে, যাদেরকে নির্বাচন কমিশনের খাতায় বিশেষ করে খসড়া তালিকায় মৃত ভোটারের তালিকায় তাদের দেখানো হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে তারা জীবিত ভোটার। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই দাবির পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন থেকে রিপোর্ট চেপাতে, সেই রিপোর্টেই দেখা যায় যে 3 জন ভোটার যারা জীবিত রয়েছেন, যাদের মৃত ভোটারের তালিকায় দেখানো হয়েছিল, সেক্ষেত্রে বুথ লেভেল অফিসারদের গাফিলতি দেখা যায় এবং সেই গাফিলতির কারণেই 3 জন বুথ লেভেল অফিসারকে শোকজ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফেও শোকজ করা হয়েছে। শোকজ করে জানতে চাওয়া হয়েছে এটা কি ইচ্ছাকৃত ভুল নাকি কি কারণে ভুল সেটা জানতে চাওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এই ঘটনার জেরে বিএলওদের পাশাপাশি ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার সবাইকেই সতর্ক করেছে নির্বাচন কমিশন যে এই ধরনের গাফিলতি হলে এবার শুধু শোকজ নয়, এবার আরো কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। বেশ, শুনানিতে আরো চাপ বাড়ছে ইআরওদের। রাজ্যে সিইওকে চিঠি নির্বাচন কমিশনের। ইআরওদের দায়িত্ব মনে করিয়ে দিতে চিঠি। অবৈধ ভোটার বাদ নিশ্চিত করতে হবে ইআরওদের। 2002-এ কারা ম্যাপিং করেননি দেখবেন ইআরও। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি কমিশনের। চলছে এসআইআর এর কাজ, আর এই এসআইআর এর কাজে অব্যাহতি চাইলেন কে? এইআরও অব্যাহতি চাইলেন বাগনান 2 ব্লকের এইআরও। তথ্যগত ভুলে বহু মানুষের নাম বাদের আশঙ্কা প্রকাশ করে অব্যাহতি চাইলেন এইআরও। ইআরও কে মেল এইআরও মৌসুম সরকারের। আমি পদত্যাগ করেছি, তো আমি লিখিত জানিয়েছি আমার উদ্যোগ। কোনো কি রাজনৈতিক দলের প্রেসার আছে বলে মনে হচ্ছে আপনার? না 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 না, আমার যেটা মনে হয়েছে আমি জানি, কারোর কোনো প্রেসার যেটা দেওয়া হয়েছে সেটা করা বাস্তবিক পক্ষে সম্ভব। সমস্ত বিএলএ প্রত্যেকটা দলেরই আমাদের কাছে এসছে, তারা আমরা কাজে নিয়েছি, তাদের কোনো অসুবিধা নেই, প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক আছে, কারোর সাথে। নতুন করে যে হেয়ারিং এটা এতে কি কোনো সমস্যা হচ্ছে? এতেই তো এতে সমস্যা হচ্ছে না, মানে হবে আর যে পরিমাণে এসছে সেই পরিমাণ করাও সম্ভব না। খুব সূক্ষ্ম ভুল, ছোট ছোট ভুল ও করতে গিয়ে খুব সমস্যা। ও মানে ডাকা দেখে ওই কাজ করা নেক্সট ইম্পসিবল। এসআইআর এর কাজে অব্যাহতি চাইলেন এইআরও। নির্বাচন কমিশনকে খোঁচা তৃণমূলের। কমিশনের আধিকারিকই অব্যাহতি চাইছেন। কমিশনের অন্দরেই গুরুতর অভিযোগ উঠছে। এসআইআর এর কেলেঙ্কারি স্পষ্ট বলে তোপ তৃণমূলের। এসআইআর এর নামে প্রান্তিক মানুষের ভোটাধিকার কারা ছক বুঝতে পেরেই এইআরওর পদত্যাগ বলে দাবি তৃণমূলের।
বাঁকুড়া এবার টার্গেট 12 আসন, চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর অলিক কুসুম কল্পনা তো বিজেপির। একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। কি বাঁচবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কে ভাবছে ওনার কথা নিয়ে? উনি কি অলিক কুসুম কল্পনা, শিরের সর্পাঘাত, মাথা খারাপ হয়ে গেছে, এখন লোকে প্রলাপ বকে। দেখছেন না রাস্তায় মুখ্যমন্ত্রী দৌড়চ্ছেন, উনি কে? কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ রবীন্দ্রনাথ ঘোষের। কোচবিহার সদর মহকুমা শাসককে পদত্যাগপত্র জমা জানিয়েছেন এবার থেকে সংগঠনের কাজ করবেন। আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি তিনি আমায় ফোনে চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে পদত্যাগ করে দলীয় সংগঠনে আমাকে আরো বেশি করে সময় দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ শিরোধার্য করে আমি সংগঠনের লোক, সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য যাতে কুচবিহার থেকে 9টা সিট আমরা জিতে মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পারি, দলের হাতে তুলে দিতে পারি, তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী আমি পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আমি দলীয় সংগঠনের কাজে নিজেকে আমি নিয়োগ করেছি। কংগ্রেসে ফেরার পর প্রথমবার মালদায় মৌসম বেনজির। মৌসমকে স্বাগত জানাতে মালদা স্টেশনে ভিড়। মৌসমকে নিয়ে মালদা টাউন স্টেশন থেকে বাইক মিছিল কংগ্রেস কর্মী সমর্থকদের। গণিখান চৌধুরীর মাজারে শ্রদ্ধা, মনে হচ্ছে সত্যি নিজের ঘরে ফিরছেন। মালদায় ফিরে মন্তব্য করেছেন মৌসম বেনজির। বললেন কোনো শর্ত দিয়ে কংগ্রেসে ফেরেননি। মৌসম কংগ্রেসে ফেরায় দল আরো মজবুত হবে, মন্তব্য মৌসমের দাদা তথা মালদা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরীর। আমার মূল লক্ষ্য হচ্ছে কংগ্রেসকে মজবুত করা। আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করি। কংগ্রেসের অপোনেন্ট সবসময় বিজেপি, তবে কংগ্রেসের বিপক্ষে যারা লড়াই করবে সবার আইপ্যাক অভিযানে পুলিশের সক্রিয়তার অভিযোগ সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে এবার ইডি। আইনি পরামর্শের পর বিকেলেই অনলাইনে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। আমার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে। মৈত্রেয়ী, তার মানে হাইকোর্টে ব্যাকফুটের পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। একেবারে দেখো ইডির তরফ থেকে কিন্তু এই প্রস্তুতিটা নেওয়াই হচ্ছিল, তার কারণ হাইকোর্টে তারা আশা করেছিল যে তারা গতকালই তারা একটা সুরাহা পাবে, কিন্তু সেটা না হওয়ার জন্য কিন্তু তারা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। ফলে দুটো জিনিসে তারা সুপ্রিম কোর্টের থেকে ডিরেকশনকে মামলা দায়ের করেছে। এক, সিবিআই ইনকোয়ারি, এবং দুই, যে তাদের তদন্তে যে হস্তক্ষেপ করা হয়েছিল বা ইন্টারফেয়ার করা হয়েছিল সেটার সেখান থেকে তাদেরকে কোনো ফাইট দেওয়া, সেটার জন্য এই আবেদন। তবে এখানে একটা জিনিস উল্লেখ করতেই হবে, পশ্চিমবঙ্গের তরফ থেকে ইতিমধ্যে ক্যাবিনেট দায়ের করা রয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মামলার শুনানি হলেও রাজ্যের বক্তব্য কিন্তু শুনতেই হবে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের বক্তব্য কি হয় সেটাও দেখা থাকবে, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কি বক্তব্য উঠে আসে সর্বোচ্চ আদালতের সামনে সেটাও কিন্তু হবে না। বেশ, কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করলেও গণদেবতা জবাব দেবে, বিজেপিকে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার যত ক্ষমতা আছে আপনি ইডি লাগান, আপনি সিবিআই লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান, আপনি নির্বাচন কমিশন লাগান, যত অর্থ বলেছে প্রয়োগ করুন। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ, দেখি কে হারে কে যেতে। গণতন্ত্রে তো গণদেবতা মানুষ, মানুষ ছাড়া সব বিজেপির, আর শুধু মানুষগুলো তৃণমূলের। যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার, যতই করো হামলা, যতই দাও মামলা। সিঙ্গুর আন্দোলনের ধর্নাস্থলে এবার ফলক। ধর্মতলায় 26 দিন অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে অনশন। 2006 সালে 3রা ডিসেম্বর শুরু হয়েছিল অনশন চলেছিল 28শে ডিসেম্বর পর্যন্ত। ধর্নাস্থলে ফলক বসালো কলকাতা পুরসভা।
মহারাষ্ট্রে ফের বাংলার পরিচয় খুন। মুম্বাইয়ে পরিচয়ী রিন্টু শেখকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। বিহারের কয়েকজন শ্রমিকের সঙ্গে বচসার জেরে মুর্শিদাবাদের রাজমিস্ত্রিকে বেধড়ক মারধরের অভিযোগ। মুর্শিদাবাদের রানীতলার আমডহরা এলাকার বাসিন্দা রিন্টু। রানীতলায় শ্রমিকের দেহ ফিরতেই জোরালো শাস্তির দাবি পরিবারের। আপনার ছোট ছেলেকে নাম্বার দিয়ে দিয়েছি, কোনো সমস্যা হলে ওনাকে ফোন করতে বলবেন, আমি কথা বলে নেবো। ফোন করেছিল, বললো যে মারা গেছে। দিন আগে কি মেরে ফেলা হয়েছে? হ্যাঁ, মেরে ফেলা হয়েছে হাতুড় দিয়ে। কতদিন আগে কাজে গিয়েছিল? 7 মাস আগে। কি কাজে? রাজমিস্ত্রি। কোথায় কাজে গিয়েছিল? বোম্বাই। হাতত করা শুনতে পাচ্ছি যে মারা গেছে। ভাইপোকে কুপিয়ে খুন কাকার। ভাইপোকে খুনের অভিযোগে গ্রেফতার কাকা। ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েত এলাকার ঘটনা। কাকা ভাইপোর মধ্যে ঝামেলা দীর্ঘদিনের। ঝগড়া চরমে উঠলে ভাইপোকে পর কোপ। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের। কি বার করেছি, চাকু ছুরি জানি না। আমি দেখছি হাতে এই আছে রক্ত পুরো বার হচ্ছে। জানতে পারলাম না হয়তো হাতে ছুরি। তাহলে আমি দেখলাম, তাহলে আমার কাঁপতে লাগলো। আমি সবাইকে দেখতে লাগলাম বাড়িতে। চলো দাদা একটু হেল্প করে দাও। ও মদ খেয়ে এসে এরকম করেছে? হ্যাঁ, ওই যাকে মেরেছে সে কে হয় আপনার? ওই আমার যা ছেলে হয়। ওই আমার সঙ্গে মারপিট করে, আমার সঙ্গে ঝগড়া করে। চাকরিতে যোগ দিতে গিয়ে শ্লীলতাহানি। চুচুড়া স্টেশন রোডের কোচিং সেন্টারের ঘটনা। আটক অভিযুক্ত কোচিং সেন্টারের কর্ণধার শ্যামল দাস। গতকালই ইন্টারভিউ দিয়ে চাকরি ভদ্রেশ্বরের তরুণীর। আজ কাজে যোগ দেওয়ার প্রথম দিনই শ্লীলতাহানির অভিযোগ। কাজ বুঝিয়ে দেওয়ার অছিলায় শ্লীলতাহানি। কোনো রকমে পালিয়ে চুচুড়া স্টেশনে তরুণী। খবর জানাজানি হতেই সংস্থার অফিসে চড়াও স্থানীয়রা। বাইরের দিকে আমি চেয়ারে যখন বসেছিলাম তখন উনি আমাকে কাজের ব্যাপারে সবকিছু বোঝালেন। তারপর আমাকে হঠাৎ করে বললেন চলো ভেতরের ঘরে যাই, ওখানে গিয়ে তোমাকে কাজ বোঝাবো। তো ভেতরের ঘরে আমি গেলাম। গিয়ে উনি যখন ঢুকেছিলেন না, প্রথমে আমার সঙ্গে তখন সব ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছিলেন, কিন্তু আবার তখন যখন ভেতরে গেলাম হঠাৎ করে ঘরের লাইটটা অফ করে দিলেন। দিয়ে নিজে গিয়ে একটা চেয়ারে বসলেন। চেয়ারে বসে আমাকে বললেন আমার কাছে এসে আমি কাজটা বোঝাচ্ছি, এখান দিয়ে কি করতে হবে। কোনো রকমে যখন পালাতে যাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার হাতটা টেনে ধরে। হাত ছাড়িয়ে যখন আমি পালাতে যাই, সোয়েটারটা আমার টেনে ধরে, এমন ভাবে টেনে হচ্ছে এখানটা পুরো ছিঁড়ে গেছে সোয়েটারের তলা দিকটা। আমি তো চাইছি ওর শাস্তি হোক, আমি এটাই চাই। অ্যাকচুয়াল প্রথম তো টের পাইনি, কিন্তু কেউ ওটা দৌড়ে গেল বেরোলো সেটা আওয়াজ পেলাম। আমি বেরালাম কিন্তু দেখলাম কেউ নেই। আমি সেই কারণে আবার ঘরে ঢুকে গেলাম। তারপর দেখলাম লোকটা তালা চাবি দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে। এর আগে 2-1 এসে কিন্তু কারোর সাথে এরকম হয়নি বললো। এটাই ফার্স্ট শুনলাম। এটার বিরুদ্ধে অন্তত মামলা নেওয়া উচিত।